এই এলাকার মানুষজন মাটির বিস্কুট খায়, তারা পানি খেয়ে রোজা রাখে, আবার পানি খেয়ে ইফতার করে। এমসাওয়া ফাউন্ডেশন সর্বপ্রথম 2019 সালে যখন কোভিড-19 এই সিচুয়েশনটা যখন হয়, প্রতিটা বাসাতে বাসাতে আমরা বাজার পৌঁছায় দিতাম। তখন আমাদের কোনো নাম ছিল না, বা তখন বিএমসাওয়া ফাউন্ডেশন এইরকম কোনো নামে ছিল না। আমরা স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলো করতাম। কিন্তু পরবর্তীতে যখন মানুষ আমাদের উপর আশা বেশি করা শুরু করলো, আমাদেরকে বলতেছে যে আপনারা কাজের পরিসর আর একটু বৃদ্ধি করেন, তখন আমরা মনে করলাম যে আমি হয়তো বা একা যদি কাজ করি, আমি 10 জন মানুষকে হয়তো বা আমি সহযোগিতা করতে পারবো। কিন্তু আমি যদি একটা সংগঠনের মাধ্যমে সুশৃঙ্খলাবদ্ধভাবে কাজ করি, তাহলে হয়তো বা আমি 1000 জনের আমি সহযোগিতা করতে পারবো। তো তখন থেকেই আসলে আমাদের বিএমসাওয়া ফাউন্ডেশনের পথ চলাটা শুরু। আমি স্বপ্ন দেখি বাংলাদেশের কোনো শিক্ষিত বেকার থাকবে না। 5 পাস বা 8 পাসের পর যারা কাজ মানে করতেছে না, তাদের জন্য কিন্তু আমরা গ্রাম ভিত্তিক কিন্তু আমরা কিছু আত্মকর্মসংস্থান প্রজেক্টের আমরা কাজ করছি এবং কাজ করতেছি। এটা হলো তাদের যে সেলাই মেশিনের যে প্রশিক্ষণ, আমরা আল্লাহর রহমতে আমরা সেলাই মেশিনের প্রশিক্ষণ দিচ্ছি। গ্রামের বিভিন্ন যুবক যারা ছেলে পেলে আছে, এই যুবক শ্রেণীকে কিন্তু আমরা কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনের যে কাজ বা ভিডিও এডিট করা, কন্টেন্ট ক্রিয়েট করা, এই কাজগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্ব খরচ করে কিন্তু আমরা কিন্তু তাদেরকে ট্রেনিং দিচ্ছি। সাধারণত এতিমদেরকে নিয়ে কাজ করলেও মানবিকতার ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে যখন যুদ্ধ চলতেছিল, আমরা ফিলিস্তিনের মানুষের জন্য আমরা কাজ করছি। এবং এখনো আমরা অধিকাংশ কোনো জায়গাতে যদি বন্যা হয়, কোনো জায়গাতে যদি জলোচ্ছ্বাস হয়, মানে যে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, আমরা এই কাজগুলো আমরা সবসময় আমরা ত্রাণের কাজগুলো করে থাকি। আয়ের যে উৎস, সাধারণ মানুষের অনুদান। আপনিও যদি ইচ্ছা করেন, আপনিও এখানে 10 টাকা আপনি দান করতে পারেন। এবং আমাদের আয়ের একটা বড় অংশ আসে জাকাত থেকে। জাকাত ফান্ড থেকে আমাদেরকে আমাদের পরিবারের মানুষজন বলেন, আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন, বা আমাদের পরিচিত যত মাধ্যম আছে, সবাই কিন্তু তাদের জাকাতের একটা অংশ কিন্তু আমাদেরকে কিন্তু ডোনেট করে। আমরা যেই এলাকাটাতে কাজ করতেছি, এই এলাকার মানুষজন মাটির বিস্কুট খায়। এই এলাকাটায় প্রচুর পরিমাণে গণহত্যা চালানো হয়েছে। একদিনে 3000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সেই গণহত্যা বা রক্তের দাগ স্যাটেলাইট থেকে দেখা গেছে। আল ফাশার শহরটার নাম, দারফুরে অবস্থিত, সুদানে। তো এই এলাকার মানুষজন দেখা যাচ্ছে যে রোজা থাকে, তারা পানি খেয়ে রোজা রাখে, আবার পানি খেয়ে ইফতার করে, আবার কোনো সময় পর্যাপ্ত পরিমাণে পানিও পাওয়া যায় না। তো আমরা যখন এই বিষয়টা যখন আমরা জানতে পারি, আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা খাবার আমরা সেখানে পাঠাই। গত পরশুদিন আমাদের এই ত্রাণটা বিতরণ হয়েছে। আমি ত্রাণ পাঠালাম, সেই ত্রাণটা পাঠালাম ফিলিস্তিনিদের জন্য। এই ত্রাণের গাড়িটা ইসরায়েলিরা হাইজ্যাক করতো, হাইজ্যাক করে সেই খাবারই আবার এই প্যালেস্টাইনিদের কাছে উচ্চ মূল্যে হলো বিক্রি করতো। ফিলিস্তিনিতে কিন্তু একটা পর্যায়ে 1 কেজি গমের দাম হয়ে গেছিল, আমার মনে আছে, বাংলাদেশি টাকায় হলো 75,000 টাকা। রাফা ক্রসিং এ হয়তো আমরা যাচ্ছি, বা আমরা ফিলিস্তিন ক্যাম্পে যাচ্ছি, যে কোনো সময় আমাদের উপর কিন্তু তারা কিন্তু হামলা করে কিন্তু মেরে ফেলতে পারতো। তো আমরা যতক্ষণ আমরা ওইখানে গেছি, আমাদের বুকের মধ্যে কিন্তু যেটাকে বলে ধুকধুক করা, হ্যাঁ, ওইরকম মনে হচ্ছিল যে হয়তো বা কিছুক্ষণ পর হয়তো বা আমাদের উপর একটা ড্রোন হামলা হবে, আমরা আর কখনো বাংলাদেশে নাও আসতে পারি। তো এই বিষয়গুলো ভাইয়া ছিল, মানে এইরকম রিস্ক ছিল ফিলিস্তিনের গাজাতে। এবং ফিলিস্তিন যে ক্যাম্প, এই ক্যাম্পে আমরা পর্যাপ্ত পরিমাণে উন্নত মানের খাবার, সেহেরি ইফতারের আয়োজন এবং বাচ্চাদের যে ঈদের কাপড়, এই ঈদের কাপড়ের আমরা ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের 25 রমজানের দিন আমাদের ইনশাল্লাহ বিতরণ হবে। বিএম সাবাব ফাউন্ডেশনের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি এই ফাউন্ডেশনটা করোনা ভাইরাসের সময় বললাম যে আমি নিজেই হলো আহ, মানে এটা প্রতিষ্ঠা করি। এবং পাশাপাশি অস্ট্রেলিয়ান ভিত্তিক প্রতিষ্ঠান স্টার ফাউন্ডেশনের আমি সেক্রেটারি জেনারেল, এবং এর আগে অস্ট্রেলিয়ান বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের আমি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি দায়িত্ব পালন করেছি।